আগামীকাল সকালেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সুপার এইটে। বাংলাদেশের প্রথম ম্যাচ এবং অস্ট্রেলিয়ারও প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশের একাদশে বাংলাদেশ কি চারজন পেসার নাকি তিনজন স্পিনার নিয়ে খেলবে, সেটি নিয়েই এখন একটি বিস্তর আলোচনার রসদ তৈরি হয়েছে। প্রথমত চারজন পেসারের কথাটা আসছে এজন্য কারণ এই মাঠে কিন্তু সুপার এইটের একটি ম্যাচ অলরেডি অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচটি হচ্ছে সাউথ আফ্রিকা বনাম ইউএসএ। যেই মাঠে সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করে 20 ওভার 194 রান জড়ো করেছে। 195 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইউএসএর ব্যাটসম্যানরা করেছে 20 ওভারে 176 রান। সাউথ আফ্রিকা 18 রানে ম্যাচটিতে জয়লাভ করেছে। এখন এবং এখানে অনেকে বলতে পারে যে রানের কথা বললাম, এখানে সাথে পেসারের সম্পর্ক কি? হ্যাঁ, এই দুই দলের যে কটি উইকেট গিয়েছে এই উইকেটগুলো কিন্তু বেশিরভাগই পেসাররা সংগ্রহ করেছে এবং এরকম স্পোর্টিং বা ব্যাটিং বান্ধব উইকেটে কিন্তু স্পিনার ধরবে না, সেটাই স্বাভাবিক। সেখানে পেস বোলার দিকেই প্রাধান্য বেশি থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশের তিনজন পেসাররা কিন্তু খুব ভালো বোলিং করছে। ফার্স্ট রাউন্ডের 4টি ম্যাচে কিন্তু এই তিনজন পেসার তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম সাকিব তিনজন মিলে কিন্তু মোট 30টি উইকেট শিকার করেছে। তানজিম সাকিব 9টি এবং তাসকিন মুস্তাফিজ 7টি করে উইকেট শিকার করেছে। সেক্ষেত্রে আমাদের একজন মূল পেসার শরীফুল ইসলাম কিন্তু এখন পর্যন্ত ফার্স্ট রাউন্ডে একটি ম্যাচও খেলতে পারেনি। শরীফুল ইসলাম যে জায়গাতে আমাদের লিডিং পেস বোলার ছিল, ইনজুরির কারণে প্রথম 2টি ম্যাচ খেলতে পারেনি। পরবর্তীতে তানজিম সাকিবের ভালো ফর্মের কারণে খেলতে পারেনি। এখন এরকম ব্যাটিং বান্ধব বা স্পোর্টিং পিচে কিন্তু একজন পেসার বাংলাদেশ বাড়িয়ে খেলতে চাইবে, সেই হিসাবে শরীফুল ইসলাম বাড়তে পারে। তখন শরীফুল ইসলাম বাড়লে কিন্তু দলের মধ্যে পেস শক্তি বাড়বে। আবার শরীফুল ইসলামকে বাড়াতে গেলে কিন্তু আমরা একজন ব্যাটসম্যানকে কম খেলাতে হবে। সেক্ষেত্রে জাকের আলীকে আমাদের স্যাক্রিফাইস করে একজন পেসার শরীফুল ইসলামকে বাড়াতে হবে। নাকি বাংলাদেশ তিনজন স্পিনার নিয়ে খেলবে? যেহেতু বাংলাদেশে অলরেডি সাকিব আল হাসান একাদশে রয়েছে, তাকে তো বিকল্পের ভাবনা আশা করার কোনো সম্ভাবনা নেই। আর রিশাদ হোসেন 4 ম্যাচে 7টি উইকেট শিকার করেছে, খুবই ইকোনমিক্যাল বল করছে এবং একজন লেগ স্পিনার কিন্তু একাদশে থাকাটা এখন খুবই দরকারি এবং বিশ্বকাপের মঞ্চে রিশাদ কিন্তু ভালো করছে। সেই হিসেবে রিশাদ তো অটোমেটিক চয়েস। এখন যদি আমরা চিন্তা করি যে আমরা 4জন পেসার যদি আমরা খেলাতে যাই, সেক্ষেত্রে আমাদের একজন ব্যাটসম্যানকে কমাতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু একজন ব্যাটসম্যান জাকির আলীকে স্যাক্রিফাইস করে একজন স্পিনার মাহিদি হাসানকে খেলাতে পারি। সেক্ষেত্রে আমরা একজন রাইট আর্ম অফ স্পিনারকে পাওয়া যাবে, যাকে আমরা খেলাতে পারবো, পাওয়ার প্লেতে বোলিং করাতে পারবো, প্লাস মাহিদি হাসান টুকটাক ব্যাটিং করতে পারে। সেই হিসাবে জাকির আলী তো তেমন ফর্মেও নেই। সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে মাহিদি হাসানকে খেলাতে পারি। এখন কথা হচ্ছে যে মাহিদি হাসানকেই খেলানো হবে নাকি শরীফুল ইসলাম, এই দুজনকে খেলানো হবে নাকি এই দুজনের কাউকেই খেলানো হবে না? আমরা 7জন ব্যাটসম্যান নিয়ে খেলবো জাকির আলী, নাকি জাকির আলীকে বসিয়ে পেস বোলিং শক্তি বাড়ানোর জন্য আমরা সৌম্য সরকারকে খেলানো হবে, যে মিডিয়াম পেস বোলার মিডল ওভারে কিছু 2-1 ওভার বল করতে পারবে, সেটার দিকে আমরা যাব। এখন মাহিদি হাসানের কথাটি আসছে এজন্য, প্রথমেই তো বললাম যে এখানে স্পিন ধরবে না, তারপরে বলছি কি জন্য। অস্ট্রেলিয়ার যে টপ অর্ডারে মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার 2জন বাঁহাতি ব্যাটসম্যান রয়েছে। 2জন বাঁহাতি ব্যাটসম্যানের কিন্তু রাইট আর্ম অফ স্পিনারের এগেনস্টে কিন্তু তাদের ব্যাটিং গড় টি20তে ভালো নয়। সেক্ষেত্রে মাহিদি হাসানের কথাটা কিন্তু ঘুরে ফিরে আসছে। মাহিদি হাসানকে খেলালে হয়তো বা আমরা যদি পাওয়ার প্লেতে শুরুতে ফার্স্ট ওভার থেকে বোলিং করা এবং পাওয়ার প্লে 2টি ওভার বল করি আমরা, সেক্ষেত্রে কিন্তু মাহিদি হাসান আমাদেরকে ব্রেক থ্রু এনে দিতে পারবে বা ইকোনমিক্যাল বোলিং করতে পারবে। সেক্ষেত্রে আমাদের যে চতুর্থ পেসারের যে একটি সংকট রয়েছে, যেটি আমরা খেলাতে পারছি না কোনো কারণে, সেক্ষেত্রে দেখা যাবে যে পাওয়ার প্লেতে যদি আমরা 2টা ওভার স্পিনার মাহিদি হাসানকে দিয়ে করাই, সেক্ষেত্রে আমরা মিডল অর্ডারে ওই যে পেসার, যাকে আমরা 3জন পেসার খেলালে আমরা যেই পেসারকে আমরা পাওয়ার প্লেতে 2 ওভার করাতাম, সেই পেসারের কিন্তু 2টি ওভার মিডল অর্ডারে বা ফিনিশিংয়ে আমরা কিন্তু ডেথ ওভারে ইউজ করতে পারবো। সেক্ষেত্রে মাহিদি হাসান একটি গুড চয়েস। প্লাস যদি জাকির আলীকে বসে শরীফুলকে নিই, তাহলে আমরা কিন্তু একজন ব্যাটসম্যান কম খেলাতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি মাহিদি হাসানকে খেলাই, তাহলে হয়তো বা রিশাদ হোসেনকে 7 নম্বর খেলে মাহিদিকে 8-এ খেলালে হয়তো বা আমাদের কিছুটা হলেও ব্যাটিং আমাদের সহায়তা করতে পারবে। এখন কথা হচ্ছে যে আমরা এমন হতে পারে মাহিদি শরীফুল কাউকে না খেলিয়ে আমরা খেলাতে পারি জাকির আলীকেই, কারণ আমাদের কিন্তু ব্যাটসম্যান দরকার। আমরা অলরেডি আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে তানজিদ তামিম একটি ম্যাচ শুধু নেদারল্যান্ডের বিপক্ষে 26 বলে 35 করেছিল, বাকি 3টি ম্যাচে পারফর্ম করতে পারেনি। 4 ম্যাচে মাত্র 47 রান করেছে। আমাদের লিটন দাস 4 ম্যাচে মাত্র 56 রান করেছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 38 বলে 34, সেটি তার বেস্ট। এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল শান্ত 4 ম্যাচে মাত্র 26 রান করেছে, 14 বেস্ট। তাছাড়া আমাদের সাকিব আল হাসান নেদারল্যান্ডের বিপক্ষে 46 বলে 64 বাদ দিলে কিন্তু বাকি 3টি ম্যাচে পারফর্ম করেনি। তার মানে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু খুবই দুর্বল। তাছাড়া তাওহিদ হৃদয় ভালো ব্যাটিং করেছে, প্রথম 2টি ম্যাচে 20 বলে 40, 34 বলে 37, শেষ 2টি ম্যাচে কিন্তু 10 বলে 9 এবং 15 বলে 9 করে আউট হয়ে গিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ যদিও মিডল অর্ডারে একটি ভরসার নাম, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ওইভাবে কিছু করে দেখাতে পারেনি। 20-22 রানে কিন্তু তার ইনিংসটা থেকে যাচ্ছে বা এই অ্যারাউন্ডই কিন্তু তার রানটা হচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি জাকির আলীকে কমিয়ে খেলি আমরা এরকম একটা ব্যাটিং উইকেটে, তাহলে আমাদের এটা আত্মঘাতী সিদ্ধান্ত
হতে পারে, সেক্ষেত্রে জাকির আলীকেও খেলানো হতে পারে। অথবা যদি চিন্তা করা হয় যে আমরা চতুর্থ পেসার খেলাবো প্লাস ব্যাটিংয়েও আমরা মনোযোগ দিব, সেক্ষেত্রে হয়তো বা জাকির আলীকে বসিয়ে সৌম্য সরকার খেলানো হতে পারে। সেক্ষেত্রে সৌম্য সরকারকে ওপেনিংয়ে, মিডল অর্ডারে বা ফিনিশিংয়ে আমরা খেলাতে পারি ব্যাটিংয়ে ব্যাটসম্যান হিসেবে, প্লাস মিডল ওভারে 2-3 ওভার সে পেস মিডিয়াম পেস বোলিংটাও করতে পারে। সেক্ষেত্রে হয়তো বা সৌম্য সরকার একাদশে আসতে পারে। তবে আমার কাছে মনে হয় না তারা সৌম্য সরকারের একাদশে খেলাবে। সেক্ষেত্রে হয়তো বা তারা জাকির আলীর দিকেই ঝুঁকতে পারে। অথবা যদি চিন্তা করে যে আমরা পেস বাড়াবো, সেক্ষেত্রে শরীফুলকে খেলালে আমরা একজন ব্যাটসম্যানকে আমরা স্যাক্রিফাইস করবো। যদিও জাকির আলী কিন্তু ভালো পারফর্ম করতে পারছে না, শুধুমাত্র ওই নেদারল্যান্ডের বিপক্ষে 7 বলে 14 একটা গুড কন্ট্রিবিউশন ছিল, বাকি দুটি ম্যাচে কিন্তু ভালো করতে পারেনি সাউথ আফ্রিকা বা নেপালের বিপক্ষে। তাই শেষ পর্যন্ত বলা যায় যে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টে ঘুরে ফিরে লিটন দাস, নাজমুল শান্ত ফর্মে না থাকলেও তারা থাকবে। লিটন দাস এজ এ উইকেট কিপার, ভালো উইকেট কিপার, আর শান্ত আমাদের ক্যাপ্টেন হিসেবে। আর তানজিদ তামিম যেহেতু আমাদের মেইন ওপেনার, সেক্ষেত্রে সে ফর্মে না থাকলেও সে খেলবে। তাহিদ হৃদয় তো অবশ্যই খেলবে, সাকিবুল হাসানকে বিকল্প নেই, মাহমুদুল্লাহ তো থাকবেই। জাকের আলীর পজিশনটা নিয়েই একটি খটকা রয়েছে, তার জায়গাতে সৌম্য, মাহিদি নাকি শরীফুল খেলবে। বাকি রিশাদ হোসেন কিন্তু আমাদের অবশ্যই লেগ স্পিনার তাকে খেলাতে হবে। আর বাকি 3 জন পেসারের বিকল্প নেই, তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম সাকিবকে ছাড়া আমরা আসলে একাদশ কল্পনাই করতে পারিনি। তার মানে দেখা যাচ্ছে কাল সকালে যে বাংলাদেশ একাদশটি হবে, সেই একাদশে যদি কোনো পরিবর্তন হয়, সেই পরিবর্তনটি হতে যাচ্ছে জাকের আলী। তার পরিবর্তে যদি আমরা স্পিনার বাড়াই, সেক্ষেত্রে রাইট আর্ম অপশন মাহিদি হাসান আসবে। যদি আমরা একজন পেসার বাড়াই, সেক্ষেত্রে বাতি পেসার শরীফুল ইসলাম আসবে। অথবা যদি আমরা চিন্তা করি আমরা একজন ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটসম্যান আনবো, সেক্ষেত্রে সৌম্য সরকারকে আনা হবে এবং সে মিডল ওভারে 2-1 ওভার বোলিংও করতে পারে। এবং একাদশটি হলে এরকমই হতে পারে। আর বাকি বাংলাদেশের ব্যাটিংয়ের উপরই মেইন ফোকাস করতে হবে। বাংলাদেশের ব্যাটিং যদি ভালো করে তাহলে এই মাঠে ভালো করা সম্ভব। কারণ বাংলাদেশের বোলারদের উপর সম্পূর্ণ আস্থা রাখলেও চলবে না, কারণ এরকম ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশের বোলাররা হয়তো বা 200 রানের যেই স্কোরটা আছে সেটিকে হয়তো বা 170-80-র মধ্যে কিন্তু আটকাতে পারবে। কিন্তু বাকি কাজটা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি যে টপ 7 জন ব্যাটসম্যানের কথা বললাম, 7 জনের যদি মিনিমাম 3 থেকে 4 জন পারফর্ম না করে, সেক্ষেত্রে আমাদের যে 4 জন লর্ড ব্যাটসম্যান আছে, তানজিদ তামিম, লিটন দাস, সৌম্য সরকার বা সাকিবুল হাসান, লিটন দাস, নাজমুল শান্ত, এরা যদি পারফর্ম না করে, আসলে মাহমুদুল্লাহ এবং তাহিদ হৃদয়ের উপর ভরসা করে কিন্তু এই লং টার্গেট অ্যাচিভ করা সম্ভব না। অথবা আগে যদি ব্যাটিং করে বাংলাদেশ এত রান কিন্তু বাংলাদেশ জোর করতে পারবে না স্কোর বোর্ডে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানদের কালকে দায়িত্ব নিতেই হবে। আশা করি বাংলাদেশ ভালো করবে কালকে। জয় পরাজয় পরের বিষয়, আগে বাংলাদেশ যাতে অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলে সেই প্রত্যাশাকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।